এখানে আমাদের এটা আমাদের ফার্স্ট ভিডিও স্টাডি অরবিট চ্যানেলের। এটা হচ্ছে মেইনলি এসএসসি এইচএসসিদের জন্য, তবে এখন বর্তমানে এসএসসি 26-দের জন্য অনেকগুলো ভিডিও ওয়ান শট ভিডিও আপলোড করা হবে। সো এই ওয়ান শট ভিডিওগুলো খুব সীমিত সময়ের হবে এবং যেগুলো যারা অনেক উপকৃত হবে। আমরা কনসেপ্টগুলো মেইনলি এখান থেকে প্রকাশ করার চেষ্টা করবো, মানে কনসেপ্ট যেগুলো আছে সেগুলোই শুধু এখানে বলবো, আর এই ছাড়াও ম্যাথগুলো এইগুলো প্রকাশ করবো। মানে এইগুলা এই ক্লাসটা যদি করো তোমার কম্প্যাক্ট একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। সো আসলেই মানে অনেক এটা হেল্পফুল হবে। তো আমাদের মেইন যেই পড়া সেটা হচ্ছে স্থির তড়িৎ সম্পর্কে। এখানে যদি হেডটা লিখে নিই আমরা, যেটা হচ্ছে তোমাদের স্থির তড়িৎ সম্পর্কে। ওকে, সো আমরা স্টার্ট। আমাদের টপিকটা হচ্ছে স্থির তড়িৎ। এই চ্যাপ্টারটা আমরা আজকে খুব সীমিত সময়ে এটা শেষ করব। আচ্ছা, তো স্থির তড়িৎ কি জিনিস? আসলে স্থির তড়িৎ তো জানা লাগবে। তড়িৎ মানে কি আমরা জানি, তড়িৎ মানে জানি আমরা বিদ্যুৎ, এটা মানে তো জানি বিদ্যুৎ। বাট স্থির মানে কি? যেটা চলমান না, স্থিতিশীল, চলমান না, অনেক কিছুই বলা যায়। তো স্থির তড়িৎ মানে যেটা আমরা অ্যাকচুয়ালি বুঝি যে স্থির তড়িৎ কি, যে তড়িৎ আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ চলাচল চলাচল বা প্রবাহ করে, এটা আমরা জানি, চলাচল বা প্রবাহ করে। কিন্তু কিছু কিছু বস্তু আছে, যেরকম কাঁচ বলো, প্লাস্টিক বলো, গ্লাস বলো, এই কাঁচ, প্লাস্টিক, গ্লাস এগুলোতে বিদ্যুৎটা জমা থাকে, বিদ্যুৎটা অ্যাকচুয়ালি জমা থাকে। এবং এই জমা থাকার কারণে কি হয়, পরবর্তী যখন কিছু জায়গায় ঘর্ষণ করা হয়, কিছু জায়গায় যখন এই বিদ্যুৎ এগুলো মানে কাঁচ, প্লাস্টিক এগুলোকে যখন কিছু জায়গায় ঘর্ষণ করবে তুমি, তো ঘর্ষণ করার ফলে এগুলোতে এক ধরনের আধান বা চার্জ তৈরি হয়। এবং এই চার্জগুলো ধরো সে একটা কাঁচ বা প্লাস্টিক, এগুলাকে তুমি একটা কিছুতে ঘষলা, চার্জ সৃষ্টি হলো, চার্জগুলো কিন্তু এই সাইডে জমা থাকবে, প্লাস মাইনাস সাইডে জমা থাকবে, মানে পৃষ্ঠে, এই সাইডগুলো পৃষ্ঠ, তো এই পৃষ্ঠে জমা থাকবে, এই পৃষ্ঠেই জমা থাকে। এটাই হচ্ছে স্থির তড়িৎ। এগুলো এই যে পৃষ্ঠে জমা থাকে চার্জ, এগুলোই কিন্তু স্থির তড়িৎ বলে আমরা আখ্যায়িত করব। এখন এখানে স্থির তড়িৎে এই যে আধান বা চার্জ টার্ম আনলাম, তো আধান বা চার্জ কি, আমরা চার্জ সম্পর্কে জানা লাগবে। তো চার্জ হচ্ছে কি জিনিস? চার্জ হচ্ছে পদার্থ, ডেফিনেশনটা বলছি, ডেফিনেশনটা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য সমূহকেই বৈশিষ্ট্য সমূহ মূলক, মানে বৈশিষ্ট্য সমূহর যে ধর্ম আছে, বৈশিষ্ট্য সমূহ বা এই চার্জগুলো যে ধর্ম আছে, সেই ধর্মগুলোকে আমরা চার্জ বা আধান বলি। যেমন এক্সাম্পল স্বরূপ কি বলি, পদার্থ সৃষ্টি হয় কীভাবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারাই তো আমাদের চার্জ, মানে এই মৌলিক কণা, এগুলো দ্বারাই তো অনেক কিছু তৈরি হয়, অনেক পদার্থ তৈরি হয়। এই পদার্থগুলোর ধর্ম কী কী আছে? এই পদার্থগুলো অনেক ধর্ম আছে, যেমন চার্জের, যেমন কোয়ান্টায়ন, তারপরে সংরক্ষণশীলতা, এইসব নানা ধরনের ধর্ম আছে। এইসব ধর্মগুলোর মধ্যে যেই ধর্মটি অন্যতম, সেই ধর্মটি হচ্ছে চার্জ। আচ্ছা, সো এই যে ধর্মগুলো, ধর্মগুলো আসলে কি কি? ধর্মগুলো যদি বলি আমরা, যে কোয়ান্টায়ন একটা ধর্ম, কোয়ান্টায়ন। আচ্ছা, কোয়ান্টায়ন ধর্মটা কি সেটা একটু বলি। যে আমাদের ধরো একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 শুনুন 10⁻⁻19। আরেক কুলম্ব। আচ্ছা, কুলম্ব বিষয়টা একটু বলি। কুলম্ব হচ্ছে এই চার্জকে প্রকাশ করার জন্য ব্যবহার হয়, মানে প্রকাশ ওইভাবে না, একক যদি বলি, একক। সো এটার নাম হচ্ছে কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব এই চার্জ, মানে এই সম্পর্কে অবদান রেখেছিলেন বলে তার নাম হচ্ছে কুলম্ব। এটাকে সংক্ষেপে সি বলতে পারি আমরা, সংক্ষেপে কি বলতে পারি? সি বলতে পারি। আচ্ছা, তো এখন এই পাশে যদি আমরা বলি একটা ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব। এখন এই আমি যদি বলি এখানে একটা ইলেকট্রন আছে,
একটা ইলেকট্রন সমান এটা, এটা কিন্তু কি হবে, এটা কিন্তু আমাদের সঠিক। বাট যদি আমরা বলি যে দুইটা ইলেকট্রন আছে, কোনো বস্তুতে দুইটা ইলেকট্রন আছে, সেটাও কিন্তু সঠিক। কোনো বস্তুতে তিনটা ইলেকট্রন আছে, সেটাও সঠিক। কিন্তু কোনো বস্তুতে চারটা ইলেকট্রন আছে, এটাও সঠিক। কিন্তু কোনো বস্তুতে যদি 4.5 ইলেকট্রন বা 2.5 ইলেকট্রন কিংবা 3.5 ইলেকট্রন কিংবা 2.78899 এইরকম ইলেকট্রন আছে, সেটা কি আদৌ সম্ভব? না, কারণ ইলেকট্রনের ভগ্নাংশ হয় না। ইলেকট্রনই তো এই চার্জের একদম ক্ষুদ্রতম একক। ইলেকট্রনকে ভাঙলে কি কিছু আর পাওয়া যায় না? ইলেকট্রনকে যদি আমরা ভাঙি, তাহলে ইলেকট্রনকে ভাঙলে কিন্তু আর অন্য কিছু পাওয়া যায় না। তো এটাই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে মেইনলি কোয়ান্টায়ন, অর্থাৎ আমাদের চার্জের ক্ষুদ্রতম একক বা চার্জকে কখনো ভগ্নাংশ আকারে লেখা যায় না, এবং এই বৈশিষ্ট্যই হচ্ছে চার্জের কোয়ান্টায়ন বৈশিষ্ট্য। আবার কিন্তু এখানে যদি আমরা বলি যে দেখো এখানে যে একটা ইলেকট্রন সমান, তো দেখতেই পাচ্ছি আমরা যে 1.6 গুণন 10⁻⁻⁹ একটা ইলেকট্রনের এটা চার্জ, এটা যদি একটা মাইনাস হবে, যদি এখানে মাইনাস হবে সেটা ফ্যাক্টর না। আচ্ছা, মাইনাসই করে দিই, মাইনাস হলো। এখন এইখানে যদি আমরা দেখো 4 দ্বারা গুণ দিই, এটা আসতেছে এরকম -6.4 × 10⁻⁹, কিন্তু এটা যে ভগ্নাংশ, তাহলে কি এটা বৈশিষ্ট্য, এটা চার্জের কোয়ান্টাম বৈশিষ্ট্য মেনে চলে না? অবশ্যই চার্জের কোয়ান্টাম বৈশিষ্ট্য মেনে চলবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখো 4টা ইলেকট্রন আছে, আমরা 4টা ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 গুণন 10⁻⁻ কত? -19। সো এই একটা ইলেকট্রনের চার্জকে আমরা 4 দ্বারা গুণ করেছি, মানে এখানে 4টা ইলেকট্রনের চার্জ এটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই কোয়ান্টায়ন মেনে চলবে, কারণ এই মানটা আমরা দিকে নজর দিব না, বরং এই মানের দিকে নজর না দিয়ে আমরা এই ফোর যেই মান আছে 4 মানের দিকে নজর দিতে হবে। কিন্তু এখানে আবার দেখো, এই যে এটা ইলেকট্রনের চার্জ, কিন্তু এখানে যদি আমরা 3.5টা ইলেকট্রন গুণ করি, তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু ইরর, ইনভ্যালিড মান, কারণ এখানে 3.5টা ইলেকট্রন কখনো হতে পারে না। এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। এইবার কোয়ান্টায়ন শেষ হয়ে আমাদের আরেকটা ধর্ম যেটা বলা দরকার, সেই আরেকটা ধর্ম হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। চার্জের সংরক্ষণশীলতা, এই ধর্মটা কি? এই ধর্মটা আমরা জানি শক্তিকে ধ্বংস করা যায় না, এটা আমরা জানি যে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না। ঠিক তেমনি চার্জকেও কি করা যায় না? চার্জকেও ধ্বংস করা যায় না। যেমন এই একটা বস্তু প্লাস প্লাস চার্জ, তার দ্বারা কানেক্ট করলা এই বস্তুর সাথে এই একটা বস্তুকে, একে ধর কম আছে। সো এই চার্জটা তোমার, অবশ্যই আমরা জানি যেরকম পানির ফ্লোর কথা যদি চিন্তা করি, পানির যখন পানির ফ্লো এর কথা চিন্তা করলে ধরো এই দুইটা পানির পাত্র, এখানে এতটুকু পানি আছে এবং এখানে এতটুকু পানি আছে। সো পানি উচ্চ এখান থেকে কিন্তু এই দিকে যাবে, কারণ এখানে বেশি পানি। কতক্ষণ পর্যন্ত পানি যাওয়া থামবে না? যতক্ষণ পর্যন্ত না এই জায়গার পানিও এবং এই জায়গার পানি সমান হয়ে যায়, অর্থাৎ এটা এরকম হয়ে যায়। কিরকম হয়ে যায়? এটা যখন এরকম হয়ে যাবে, এটা যখন এরকম সমান হয়ে যাবে দুই জায়গার পানি, ততক্ষণ না পর্যন্ত এই পানি যাওয়া থামবে না। ঠিক সেমভাবে এখানে যেখানে বেশি চার্জ আছে, সেই বেশি চার্জ থেকে আমাদের কম চার্জের দিকে যাওয়া এবং ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ না পর্যন্ত থামবে, দুইটার চার্জ সমান না হয়। কিন্তু এখানে মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হচ্ছে যে এই যে চার্জগুলো আছে না, সো এই চার্জগুলো যাওয়ার পথে কোথাও কি নষ্ট হওয়ার চান্স আছে? যে এখানে একটা চার্জ যাওয়ার পথে এখানে অ্যাক্সিডেন্ট হলো, নষ্ট হয়ে গেল, এরকম কিন্তু কোনো চান্স নাই। অর্থাৎ চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো চার্জ ধ্বংস হবে না, বরং এখানে যা চার্জ ছিল এখান থেকে চার্জ এখানে যেতে পারবে, কিন্তু এখান থেকে যাওয়ার পর ধ্বংস হতে পারবে না। কিন্তু কোনোভাবেই চার্জকে ধ্বংস করতে পারবে না তুমি। কোথাও না কোথাও সেই চার্জ থাকবেই, ইউজ হবেই। এটাই হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা।
আচ্ছা, এই টপিকগুলো আসলে ক্লিয়ার। বাট এখানে একটা যে মেইন সূত্রের বিষয় আছে, যেই সূত্রের মাধ্যমে ম্যাথমেটিক্স আছে, সেটা হচ্ছে কিউ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউ ইকুয়াল টু এন ই। এখানে ই হচ্ছে ইলেকট্রন এবং এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এন হচ্ছে ইলেকট্রন এর সংখ্যা, কিউ হচ্ছে চার্জ। সো এখানে এর সূত্রের মাধ্যমে আমরা কতটি ইলেকট্রন আছে কিংবা চার্জ কত সেটা জানতে পারি। ধরো ইলেকট্রন সংখ্যা আছে 2টি এবং তো 2টি ইলেকট্রন আছে, তো এর চার্জ কত হবে? তো এর চার্জ আমরা সিম্পলি আমরা জানি ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ আমরা জানি কত, এটা জানি না, মাইনাস 1.6 × 10⁻19। সো এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন এর চার্জ এবং ইলেকট্রনের সংখ্যা এটা হচ্ছে ই এবং ইলেকট্রনের সংখ্যা কি এন। সো এই এন কয়টা আছে? 2টা বললো। চার্জ কত হবে? -3.2 × 10⁻−19। আশা করি বোঝা। এই এবং এটা ব্যবহার করে তুমি তোমাকে এন দেওয়া থাকলো, কিউ দেওয়া থাকলো, তখন তুমি ইলেকট্রন এর চার্জ বের করতে পারবা, যদি দরকার পড়ে না। এবং কিউ দেওয়া থাকলেও এন দেওয়া থাকলেও তখন তুমি ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবা। সো আশা করি এই বিষয়গুলো শেষ। তো চার্জের বিষয়গুলো এই পর্যন্ত। এই ছাড়াও আমাদের কিছু ঘষার ব্যাপার আছে, যে কোনটাকে কি দ্বারা ঘষলে চার্জ তৈরি হয়। যেমন একটা যে মেইন বিষয় সেটা হচ্ছে যে আমি এখানে করতেছি, এটা একটা কেস আর এটা একটা কেস। ধরো এটা একটা কাঁচ, এটা একটা প্লাস্টিক। তো এখন যেটা করতে হবে, এখন যেটা লাগবে সেটা হচ্ছে যে ধরো এই জায়গার তুমি এটা কাঁচ, এটা কাঁচ, এটা কি, এটা ধরো ধরো প্লাস্টিক, প্লাস্টিক। এই জায়গার তুমি কি রাখলা? এই জায়গার তুমি রাখবা হচ্ছে সিল্কের একটা, ধরো একটা কাপড়। তো সিল্কের কাপড় দিয়ে যদি একে ঘষি আমরা, তো এখানে কিন্তু চার্জ তৈরি হবে। সেমভাবে এখানে ধরো প্লাস্টিক এবং এখানে ধরো ফ্লানেল, বা ফ্লানেলকে বলে আরেকটা নাম হচ্ছে পশমি কাপড়, পশমি কাপড়। সো এখানে পশমি কাপড় যদি প্লাস্টিকে ঘষো, এখানেও চার্জ তৈরি হবে, কিন্তু কোনটা কোন চার্জ তৈরি হবে সেটা জানতে হবে। সো এখানে যেই আমাদের যে কাঁচ এর ইলেকট্রন আসক্তি, আমাদের যেই এইখানে যেই ইয়েটা রাখলাম, যেই সিল্কটা রাখলাম, সেই সিল্কের ইলেকট্রন আসক্তির চেয়ে বেশি। তো যেটা ইলেকট্রন আসক্তি বেশি সেটা ইলেকট্রনটা টানবে স্বাভাবিকভাবে। সো এখানে ধরো ইলেকট্রন আছে, এখানে ধরো তোমার ইলেকট্রন সমূহ আছে, ধরো এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে এখানে। তো এখানে কি করবে, এর ইলেকট্রন আসক্তি বেশি, তো ইলেকট্রনটা এদিকে টানবে। ভালো করে করছি, ইলেকট্রনটা এদিক থেকে টানবে, টানবে। আচ্ছা জানি আমরা জানি যে যে ইলেকট্রন ত্যাগ করে সে কি আয়নে পরিণত হয়? প্লাস আয়ন। যে ইলেকট্রন গ্রহণ করে সে মাইনাস আয়ন। সুতরাং এইটা কি করবে, এটা ধনাত্মক আয়নে ইলেকট্রন যেহেতু ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এটা ধনাত্মক আয়নে পরিণত হবে, ধনাত্মক চার্জ, এবং এটা ঋণাত্মক চার্জে পরিণত হবে। এইভাবেই দুটা চার্জিত হয়ে গেল। সেমভাবে আমাদের পশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি কোনটা? প্লাস্টিক এর ইলেকট্রন আসক্তির চেয়ে কি কম। পশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি প্লাস্টিকের ইলেকট্রন আসক্তির চেয়ে কম। সো সেমভাবে এই যেখানে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এটা টানবে, টানার ফলে প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, এবং এটা প্লাস চার্জে পরিণত হয়ে যাবে। এইভাবেই চার্জ তৈরি হচ্ছে। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চার্জের পরিবাহিতা এবং অপরিবাহিতা। সো এটা এমসিকিউ আসতে পারে যে চার্জের পরিবাহিতা কি। আমরা সেটা সবাই জানে আসলে, যে যেই বস্তুগুলোর সর্বশেষ কক্ষপথে কি, ধরো এটা লিথিয়াম, লিথিয়ামের আমরা জানি কত, আমরা কি জানি লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা থাকে। তো এখানে ধরো 2টা ইলেকট্রন দিলা, লাস্টে এই একটা, সর্বশেষ কক্ষপথ। এই যে এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ, এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে,
এবং এখানে এখানে প্রথম কক্ষপথে 2টি। যেই সব মৌলের বা যেই সব পদার্থের সর্বশেষ কক্ষপথে 1টি 2টি আর 3টি ইলেকট্রন থাকে সেগুলো কি করে, সেগুলো সাধারণত বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয় এবং সেগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই কারণে আমরা সেগুলোকে পরিবাহী পদার্থ বলবো, যে এবং এই যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোর ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারতেছে। বাট যেমন উদাহরণস্বরূপ বলি, যদি ফেরাস 2+, ম্যাগনেসিয়াম 2+, এগুলোই হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী। এছাড়াও আছে গ্রাফাইট। আর বিদ্যুৎ অপরিবাহী কি, যে সকল পদার্থসমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে না, সেই সকল পদার্থসমূহকে আমরা কি বলবো, বিদ্যুৎ অপরিবাহী। সিম্পল। আচ্ছা, তো আমাদের একটা ডেফিনেশন আসে না, তো বিদ্যুৎ পরিবাহীর ডেফিনেশনটা কি, আমরা একটু ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। বিদ্যুৎ পরিবাহীর ডেফিনেশনটা যদি বলি, তো বিদ্যুৎ পরিবাহীর ডেফিনেশনটা হবে যেই সকল পদার্থ শেষ কক্ষপথে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকে এবং সেই সকল পদার্থের অভ্যন্তরে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, সেই সকল পদার্থকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। আর বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি, যেই সকল পদার্থ সমূহের সর্বশেষ কক্ষপথে 1টি 2টি 3টি ইলেকট্রন থাকে না, বা 7টি 8টি ইলেকট্রন বা 6টি ইলেকট্রন থাকতে পারে, সেই সকল পদার্থ সমূহের যে ভিতরে মুক্তভাবে ইলেকট্রন কি করতে পারে না, মুক্তভাবে ইলেকট্রন নড়াচড়া করতে পারে না, বরং নিউক্লিয়াসের সাথে জোরালোভাবে আটকে থাকে। সেই সকল পদার্থসমূহকে অপরিবাহী পদার্থ বলে। কিন্তু এই প্রশ্ন হচ্ছে, এই বিষয় মেইন প্রশ্ন একটা, সেটা কি, ধরো এটা লিথিয়াম, এখানে ইলেকট্রন আছে, আমরা জানি কি এর ভিতরে কি থাকে, প্লাস চার্জ মাইনাস চার্জ, মানে এর ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন থাকে। নিউট্রনের তো কি চার্জ 0, প্রোটনের চার্জ কি 1.6 × 10⁻⁻⁹ প্লাস এটা। সো এই যে এটা প্লাস এবং এর ভিতরে প্লাস থাকে এবং এটা মাইনাসকে আকর্ষণ করে, অর্থাৎ একভাবে এইটার টোটাল চার্জ 0। তখন এটা চার্জ দিতে হবে যখন এটাকে ঘষা হবে কোনো কিছু দিয়ে, ওই যে বললাম পশমি কাপড় বা ফ্লানেল দিয়ে ঘষা হয় কাচকে, এভাবেই তো চার্জ সৃষ্টি করা হয় যেইগুলোতে আমাদের 0 চার্জ থাকে। তো এই কারণে আমাদের ইলেকট্রনটা প্লাসের দিকে আসে, এই নিউক্লিয়াসের সাথে জোরালোভাবে আটকে থাকে, এই কারণে বিদ্যুৎটা পরিবহন করতে পারে না। আর এই যে আমাদের বললাম যে কাঁচ, পশমি কাপড়, এগুলো কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, কিন্তু যখন ঘষা হবে কিছু সময়ের জন্য, বলা যায় ফিউ সেকেন্ড এর জন্য, এগুলো কিন্তু তখন পরিবাহী হয়ে যাবে, আবার আগের ধর্মে ফেরত যাবে। সো এটাই মেইন ব্যাপার। আর একটা এই টাইপে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশটা কি, আমরা পড়ছি বৈদ্যুতিক আবেশ, যে এটাতে বলা ধর 0 চার্জ আছে, এটা কিন্তু 0 চার্জ, এটাতে বলো প্লাস চার্জ আছে। এই যে এটা যদি এটা সংস্পর্শে আনি, তো এই সংস্পর্শে আনার ফলে এখানে কি তৈরি হবে, আমরা জানি কি, আমরা 0 যখন চার্জ থাকে, আরেকটা বিষয় যে যখন 0 চার্জ থাকে তখন এর গায়ে এভাবে প্লাস মাইনাস এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু দেখো এখানে আমরা জানি প্লাস কি করে, মাইনাসকে আকর্ষণ করে। তো এখানে প্লাসের সংস্পর্শে যখন এই বস্তুটাকে আনবো, এই 0 চার্জের বস্তুটাকে আনবো, তখন এখানে মাইনাসগুলো জমা হবে এবং এখানে প্লাসগুলো, কারণ কি মাইনাসের সাথে প্লাসের আকর্ষণ আছে, এবং এইভাবে তখন এটা চার্জিত হয়ে যাবে। ওকে, ফিউ সেকেন্ড চার্জিত হয়ে যাবে। কিন্তু এই ফিউ সেকেন্ডটাও কিন্তু স্থায়ী করতে পারি, আমরা চাইলে কিন্তু স্থায়ী করতে পারি। আরেকটা বিষয় যে এই যে চার্জ আছে না, সো এটাকে তুমি এক প্রান্তকে মাটির সাথে যোগ করবা, মাটির সাথে যোগ করলে আমাদের আমরা জানি কি পৃথিবীর চার্জ
চার্জও কি ধরা হয়, শূন্য ধরা হয়। পৃথিবীর চার্জও কি ধরা হয়, শূন্য। এই ক্ষেত্রে যখন পৃথিবীর মাটির সাথে যুক্ত করবা তখন কি করবে, মাইনাসগুলো, ইলেকট্রন তো আমরা জানি প্রবাহ করে, ইলেকট্রনের চার্জ কি মাইনাস, তো মাইনাসগুলো তো মাটিতে অবশ্যই যাবে। কি এই ক্ষেত্রে তখন প্লাসগুলো থাকবে, প্লাসগুলো আধিক্য দেখা দেবে এবং সেইটা স্থায়ীভাবে পার্মানেন্টলি ধনাত্মক চার্জ হয়ে যাবে। আবার আমরা জানি কি প্লাস চার্জ কখনো মাটিতে যাবে না, বরং সেগুলো ইলেকট্রনটা টানবে, ইলেকট্রনটা কি করবে, টানবে। সো ইলেকট্রনটা টানার ফলে কি হবে, ইলেকট্রনটা যখন টানবে তখনই আমাদের মেইন ঘটনাটা ঘটবে। যখন ইলেকট্রনটা টানবে তখনই সেখানে মাইনাস চার্জ আসবে। পরবর্তীতে প্লাস মাইনাসগুলো কি করে দেবে, মাইনাসের আধিক্য হয়ে যাবে। দেখো যেখানে এতগুলো মাইনাস ছিল, প্লাসটা কি করলো, ইলেকট্রনটা টানলো, টানার ফলে এখানে আরও মাইনাস চলে আসলো, তখন মাইনাসের আধিক্য দেখা দিল। এই মাইনাসগুলো এই প্লাসগুলোকে কাটে দিল, মনে করো প্লাস মাইনাস কাটাকাটি হয়ে গেল। তখন এই যে অবশিষ্ট যে মাইনাসগুলো থাকলো, সেই মাইনাসগুলোর প্রভাবে তখন সেটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেল পার্মানেন্টলি। কিভাবে, পার্মানেন্টলি চার্জিত হয়ে গেল। সেই বিষয়গুলোই আসলে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো এখানে যেই মেইন জিনিস সেটা হচ্ছে এই যে মাটির সাথে যুক্ত করার, এটা এখানে একটা স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে যে প্রোটন ডাজ নট মুভ, প্রোটন কখনোই মুভ করে না, প্রোটন ডাজ নট মুভ। আচ্ছা, এবার আমরা আরো কিছু বিষয় জানবো। দেখো এখানে আমি তোমাদের জন্য কিছু তৈরি করে রেখেছি, আগে থেকে লিখে রেখেছি তোমাদের জন্য, নোট একটা বলা যায়। তো অনেক গুরুত্বপূর্ণ, এখানে বৈদ্যুতিক বল সম্পর্কে কিছু নোট করে রেখেছি। এখানে বৈদ্যুতিক বলটা চার্জ আধানের ভিতরে আছে। তো ওখানে বলা আছে যে কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব নিউটনের সূত্রকে কপি করেছে। কিভাবে কপি করেছে, দেখো নিউটনের সূত্র এফ ইকুয়াল টু, আমরা জানি কি নিউটনের সূত্র, বলের সূত্র কি এফ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো সেমভাবে কুলম্ব কি করছে, এই সূত্র কাজে লাগিয়েই কি করছে, মানে করছে কি সূত্র আবিষ্কার করছে। কি সূত্র আবিষ্কার করছে, এই সূত্র আবিষ্কার করছে। দেখো যে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ টু ইন্টু কিউ টু বাই ডি স্কোয়ার। সো আসলে কপি করেনি, এখানে একটা কাজ করে, পরীক্ষা করছে, সে অনেক কষ্ট করে পরীক্ষা করছে, তারপরে যেটা মেজারমেন্ট করছে। সো এখানে যে বৈদ্যুতিক বল যেটা, সেটা কি, বৈদ্যুতিক বলটা হচ্ছে যে ডেফিনিশন যদি তোমাদেরকে একটু বলি, বৈদ্যুতিক বলের ডেফিনিশন, তাহলে সেটা হচ্ছে যে দুটি চার্জের মধ্যে যখন দুটি চার্জকে পরস্পর রাখা হয়, তো সেই দুটি চার্জ আকর্ষণ বা বিকর্ষণের কারণে পরস্পর থেকে দূরে সরে যায় এবং এই যে আকর্ষণ ও বিকর্ষণ, সেই বলটাই হচ্ছে বৈদ্যুতিক বল। এই বৈদ্যুতিক বলটা তোমাদের এ যে আমাদের Q1 Q2, আমার আগেই বলছি কিউ কি চার্জ, এখানে দুইটা চার্জের কথা যেহেতু বলছি, দুইটা চার্জ যে পরস্পর থেকে দূরে সরে যাবে, একটা চার্জ এগুলো পরস্পর থেকে এখানে রাখা হলো, এইটা পরস্পর থেকে দূরে সরে যাবে। ওকে, সো এই যে এখানে এই যে Q1 Q2, এই এফ Q1 সমানুপাতিক এটার, এবং যেই দূরত্ব সরে যাবে সেই দূরত্বের ব্যস্তানুপাতিক, সেটার ব্যস্তানুপাতিক। সো এটা মেইনলি ফ্যাক্ট। এছাড়াও সো এটার উপর বেসিস করে যে এফ এটার সমানুপাতিক, এটার ব্যস্তানুপাতিক, এটার উপর বেসিস করে আমরা লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি যে এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এটা সমানুপাতিক তুলে দিলে আমরা জানি একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা কুলম্ব নিয়ে এসেছে, তার নাম কুলম্ব। সি দেও জানি যে কুলম্ব হয়, কে দেও কুলম্ব হয়, তো এখানে কুলম্ব কে এবং এখানে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, বুঝতে পারছি। আচ্ছা, তো
তো এখানে একটা ম্যাথ আছে দেখো, তো এই ম্যাথটা তোমরা আশা করি পারবা, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে যদি সবই পারবা। আচ্ছা, এরপর আমাদের এখানে বিষয় আছে যে এই সমস্ত যার সমাধানে বিপরীতধর্মী, তারপরে তোমার এ সমস্ত ম্যাথ অনেক কনসেপ্টগুলো আমরা তৈরি করেছি। সো এটা হচ্ছে আমাদের পার্ট 1।